হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই ভিডিওটা তোমরা দেখলে আশা করছি পশ্চিমবঙ্গের সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রধান শহর কী 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 এখানে আছে, এবং পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের একটা খুব সুন্দর একটা যে রাজ্য, এবং এর গুরুত্ব কী কী আছে সেই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখো, তাহলে কিন্তু অনেকটাই পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তার কারণ কি? দেখো, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের পূর্ব দিকে অবস্থিত, এরকম জায়গাতে তোমার পশ্চিমবঙ্গের অবস্থান। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যার কাছে কিন্তু একটা দেশের জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আছে। এর উত্তরে যেমন পর্বত আছে, দক্ষিণে সেরকম সাগর আছে, বুঝতে পেরেছো? এবং এটা কৃষি, শিল্প, তোমার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে কিন্তু তোমার যথেষ্ট উন্নত। এবং এটা ভারতের পূর্ব দিকে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সব থেকে ধনী, উন্নত, শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত একটা রাজ্য, বুঝতে পেরেছো? 1911 সাল পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের ইংরেজ সরকারের কিন্তু রাজধানী ছিল। তারপর সেটা দিল্লিতে চলে যায়, কিন্তু 1911 সাল পর্যন্ত আসার সময় থেকে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ বা কলকাতাতেই কিন্তু তাদের রাজধানী শহর স্থাপন করেছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে কলকাতা শহরটা, হ্যাঁ, এবং এরকম জায়গাতে আছে তোমার কলকাতা বন্দর। এবং আমি এবার দেখো মানে পশ্চিমবঙ্গ সম্পর্কে কতগুলো কথা আমি তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, এবং এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই 5টা জেলার উপর দিয়ে কিন্তু তোমার বিস্তৃত হয়েছে। এবং আমি আগেও একটা ভিডিও দিয়েছি এটার উপরে, যে কর্কটক্রান্তি রেখার উপরের দিকে যে সমস্ত শহরগুলো আছে, যেমন তোমার মালদা, রামপুরহাট, তারপরে শান্তিনিকেতন, এদিকে তোমার জলপাইগুড়ি, অর্থাৎ উপরের দিকে যে সমস্ত শহরগুলো আছে এগুলোতে কিন্তু কখনোই সূর্যের লম্বরশ্মি কিন্তু মাথার উপরে পড়ে না। কর্কটক্রান্তি রেখার উপরে যেগুলো আছে সেগুলোতে তোমার সূর্যের লম্বরশ্মি একবারের জন্য পড়ে, যেমন তোমার নদিয়া জেলার কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, রাজবাঁধ, বাঁকুড়া জেলার তোমার দুর্লভপুর, পুরুলিয়া জেলার আদ্রা, এগুলোতে মোটেই একবারের জন্য লম্বভাবে কিরণ দেয়। সেটা তোমার কোন তারিখে? 21শে জুন তারিখে, ঠিক আছে? তারপরে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, অর্থাৎ কলকাতা যে আছে কলকাতার উপরে কিন্তু কি হয়, সূর্যের লম্বরশ্মি তোমার দুবারের জন্য পড়ে। এবং এই কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যে কিন্তু সব থেকে বেশি তোমার তাপমাত্রাটা সূর্যের বেশি থাকে, মাঝে থাকে নিরক্ষরেখা। কিন্তু আমাদের তো মকরক্রান্তি বা নিরক্ষরেখা জেনে লাভ নেই, আমাদের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, তাই কর্কটক্রান্তি রেখা সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, এখানে পুবা পবন, এটা মনে রাখলে কিন্তু কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা মনে রাখতে পারবে। পুফর হচ্ছে পুরুলিয়া, বাফর হচ্ছে বাঁকুড়া, প হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, ব হচ্ছে বর্ধমান আর পূর্ব বর্ধমান, দন্তনা ফর হচ্ছে নদিয়া। এবার দেখো, পশ্চিমবঙ্গে ভারতের পূর্বে অবস্থিত, কিন্তু এর নাম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। তার কারণ কি? এর বিভাজন হয় 1905 সালে, তখন বাংলাদেশ ভারতেরই অংশ ছিল। বঙ্গকে ভঙ্গ করে বাংলাদেশ হলো পূর্ববঙ্গ, এবং আমাদের ভাগ হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যথেষ্ট সমৃদ্ধ। কোনো রাজ্যকে সমৃদ্ধ করার জন্য দরকার এক হচ্ছে মানুষকে শিক্ষিত করতে হবে, ঠিক আছে? আফ্রিকায় শিক্ষিতের হার কম বলে উন্নতি কম, ওখানে অনেক রিসোর্স আছে আফ্রিকাতে, কিন্তু তোমার সেটা কিন্তু উন্নত হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু শিক্ষিতের হার কিন্তু সব থেকে মানে বেশি, অর্থাৎ শিক্ষিতের কিন্তু কমই কিন্তু নেই। আপনার মানে ইতিহাস ঘাঁটলে পরে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, এই সবগুলো কিন্তু তোমার পশ্চিমবঙ্গে কিন্তু তোমার তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই তারা এসেছে। এবার ইংরেজদের তোমার পালাতে, অর্থাৎ আমাদের দেশ ছাড়ার জন্য যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেখানে কিন্তু বাংলার আন্দোলনের জন্য, অর্থাৎ এই বাংলা থেকেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল, এবং তারাই কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করে রেখেছিল। কলকাতা থেকে আন্দোলন শুরু হয়েছিল। এখানে তোমার খনিজ সম্পদও যথেষ্ট সমৃদ্ধ, যেমন রানীগঞ্জ, আসানসোল, পর্যটনের জন্য তোমার নর্থ বেঙ্গল বিখ্যাত, সমুদ্রও আছে, যাতে তোমার আন্তর্জাতিক বাণিজ্যও হয়ে থাকে, সব আছে পশ্চিমবঙ্গে, যা পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করে তোলে। বিহারে তোমার বা ঝাড়খণ্ড, অন্যান্য যে রাজ্যগুলো আছে আমাদের পূর্ব ভারতে, সেগুলোতে কিন্তু সেভাবে কিন্তু কোনো পর্যটন নেই। বিদেশ থেকে যদি তোমার আসে, তো মানুষ ধরো অন্যান্য জায়গা থেকে, মানে অন্যান্য যে রাজ্যগুলো যে আছে পশ্চিমবঙ্গ ছাড়া, সেগুলোতে বেশিরভাগ কী হয়, পূর্ব ভারতে যে রাজ্যগুলো আছে সেখানে হয়তো তোমার ধার্মিক কারণে আসছে বা কারণে আসছে, কিন্তু তোমার পর্যটন বলতে যেটা কিন্তু সেটা কিন্তু তোমার উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু রয়েছে, পূর্ব ভারতীয় যে রাজ্যগুলো আছে তার মধ্যে। বলছে পশ্চিমবঙ্গ উপর থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে হচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, এই 3টে শহর গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখো, এইখানে যদি আমরা আলোচনা করছি, উত্তর থেকে আলোচনাটা শুরু করছি, তাহলে এখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তোমার ওই
এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন, এই তিনটে স্থান গুরুত্বপূর্ণ। শিলিগুড়িতে কাষ্ঠশিল্প, জলপাইগুড়িতে তোমার রেলের স্টেশন বা রেল ইয়ার্ড, এবং দার্জিলিংয়ে চায়ের জন্য বিখ্যাত। শিলিগুড়িতে বাগডোগরাতে তোমার একটা এয়ারপোর্ট আছে। হ্যাঁ, তাহলে উত্তরবঙ্গ যেতে হলে বাগডোগরা, মধ্যবঙ্গে যদি যেতে হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের মাঝামাঝি এরকম জায়গাতে যদি যেতে হয়, তাহলে উত্তরবঙ্গে দেখো যাওয়ার জন্য যেমন বাগডোগরাতে একটা এয়ারপোর্ট হয়েছে, এটা যদিও তোমার প্রতিরক্ষা ক্ষেত্রে মানে গঠিত। আর এইটা তোমার মধ্যবঙ্গে যদি আমাদের যেতে হয় তাহলে পশ্চিম বর্ধমানের অন্ডালে একটা এয়ারপোর্ট আছে। আর দক্ষিণবঙ্গে একেবারে যদি হয় তাহলে তোমার হচ্ছে কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে তোমার পশ্চিমবঙ্গের তিনটে কিন্তু মানে প্রবেশ পথ বা বিমানবন্দর কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে বাগডোগরা, তাহলে উত্তরবঙ্গে যেতে হলে বাগডোগরা, মধ্যবঙ্গে হলে অন্ডাল, আর দক্ষিণবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। বাগডোগরা মিলিটারি এয়ারপোর্ট। ঠিক আছে, এয়ারফোর্স এর এখানে ফটোগ্রাফি ইত্যাদি কিন্তু রেস্ট্রিকশন আছে, অর্থাৎ এটা যেহেতু তোমার সেনাদের যে চিকেন স্নেকের জন্য, তাই কিন্তু এখানে তোমার ওই ছবি তোলা আর এইসব কিন্তু করা যায় না। এখানে লড়াকু বিমান টিমান দাঁড়ানোর জন্য তোমার জায়গা আছে। বাগডোগরাতে, শিলিগুড়িতে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর প্রতিরক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিরক্ষার দিক থেকে কিন্তু চিকেন স্নেক বলতে বুঝতে পারছো, এই যে তোমার পশ্চিমবঙ্গের যে সরু জায়গাটা অর্থাৎ শিলিগুড়ি শহরটা যেখানে আছে, এই যে তোমার দার্জিলিং জেলাতে আছে শিলিগুড়ি শহর এরকম জায়গাতে, এই যে তোমার গোলটা দেওয়া আছে এরকম জায়গাতে আছে শিলিগুড়ি শহর, এই শিলিগুড়ি শহরটাকে তোমার চিকেন স্নেক বলা হয়। তাহলে এই যে চিকেন স্নেক যে কথাটা হচ্ছে না, এটা হচ্ছে অনেকটা প্রতিরূপের মতোই দেখতে পাচ্ছ, গোটা ভারতকে একটা চিকেন হিসাবে তোমার কল্পনা করা হচ্ছে। এবং এই যে তোমার চিকেনটা আছে অর্থাৎ এটা হচ্ছে গোটাটা একটা চিকেনের যে পায়ের অংশটা পুরোপুরি আছে, এবং এই জায়গাটা সব থেকে পাতলা, এই যে সব থেকে সরু দুর্বল যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন স্নেক। এবং এই চিকেন স্নেকটা তোমার পশ্চিমবঙ্গে অবস্থিত বলে এইটাকে তোমার বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। অর্থাৎ চিকেন স্নেক বলতে শিলিগুড়ি শহরকেই বোঝায়, এবং এই করিডোরটা তোমার 22 কিলোমিটার বিস্তৃত, অর্থাৎ শিলিগুড়ি শহর থেকে পূর্ব পশ্চিমে 10 করে 20 কিলোমিটার, এবং মাঝে 2 কিলোমিটার 22 কিলোমিটার বিস্তৃত এই করিডোরটাকে বলছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। তাহলে দেখো এখানে বলছে যে তোমার চিকেন স্নেক যেটা প্রতিরক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কি, এই যে তোমার পূর্ব দিকে যে 7 সিস্টার্স আছে, 7টা স্টেট, যেটাকে তোমার আমরা মনে রাখার জন্য কি আমি অমেত্রী মোনা, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড। তাহলে এই জায়গাটা যদি কোনো কারণে তোমার বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশ, চায়না, ভুটান, নেপাল এই সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়, এবং চিকেন স্নেকের যদি গুরুত্ব তোমার যদি কোনো কারণে ইয়ে হয়ে যায়, তাহলে একসঙ্গে 8টা স্টেট কিন্তু তোমার মানে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। 8টা স্টেট কি কি, এই 7 সিস্টার্স, আর তার সঙ্গে আছে তোমার সিকিম। বুঝতে পারছো তো, সিকিম হচ্ছে এই যে উত্তরে যে ছোটো এর মতো এই যে জায়গাটা আছে এটা হচ্ছে সিকিম। তাহলে এই 8টা স্টেটের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার জন্য চিকেন স্নেকের গুরুত্ব কিন্তু খুব বেশি। এবং শিলিগুড়িতে যা কিছু আছে সবই কিন্তু প্রতিরক্ষার দিক থেকে বেশি। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর প্রতিরক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি কেটে গেলে ভারতে 8টি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, 7 সিস্টার্স প্লাস সিকিম। ভারতের সব থেকে দুর্বল জায়গা, এটা রক্ষার জন্য বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। চিকেন স্নেক থেকে মহানন্দা নদী প্রবাহিত হয়। তাহলে এই দেখো আমাদের এই যে চিকেন স্নেকটা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে চিকেন স্নেক, এই জায়গাতে কি হচ্ছে তোমার মহানন্দা নদী প্রবাহিত হচ্ছে। বুঝতে পেরেছো, মহানন্দা নদী প্রবাহিত হয়। তিস্তা নদী সিকিম থেকে দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে ঢোকে। তিস্তাতে প্রচুর বন্যা হয়, ভারতের সেনাবাহিনীদের গাড়ি সমেত তারা অস্ত্র সহ কিন্তু ভাসিয়ে নিয়ে যায়। অর্থাৎ তিস্তাতে কিন্তু বন্যার জন্য, তিস্তাকে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ত্রাসের নদী বলা হয়, চলে গিয়েছিল। সঙ্গে তোমার থাকা বোমা এগুলো কিন্তু ফেটে গেছিলো। একবার এত বেশি বান হয়েছিল যে তোমার ওই সেনাবাহিনী যেগুলো চায়না বর্ডারে টর্ডারে তোমার দেওয়া থাকে, তারা কিন্তু কি হয়েছিল সবই গাড়ি সহ একবার জলে ভেসে গিয়েছিল। এবং যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো থাকে সেগুলোও কিন্তু তোমার ভেসে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফাটতে শুরু করেছিল। ঠিক আছে, এবার দেখো এখানে এই তিস্তার জলে বাংলাদেশের উপরে তোমার জলসেচ হয়ে থাকে, অর্থাৎ যেহেতু তোমার তিস্তা নদীটা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা তোমার বাংলাদেশের জলসেচের জন্য বিশেষ ব্যবহৃত হয়। কিন্তু ভারতও বাঁধ নির্মাণ করে দেওয়ায় কী হয়েছে, জলের উপরে ভাগ বসে গেছে। এবার দেখো বিহারের কোশি নদীকে কাজে লাগানো যায়। এটা বিহারে কি হয়, প্রচুর পরিমাণে বন্যা হয়। ছোট মানুষ ছোট প্রয়োজনের চাহিদা পূরণ না করলে আপনার বড় বড় চাহিদা তারা খারাপ করে দেয়। অর্থাৎ বাংলাদেশ যেটা আছে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখা আমাদের দরকার। ভারতে
আসাম আর বিহার এই দুটি রাজ্য বন্যার প্রতি বছর ডুবে যায়। আসাম এবং তোমার বিহার, আসামে তোমার হয় ব্রহ্মপুত্র নদের জন্য, আর বিহারে হয় তোমার সোন নদীর জন্য। আর এদের মাঝে রয়েছে বাংলাদেশ। এদের জল অর্থাৎ কোসি এবং ব্রহ্মপুত্রের জল কাজে লাগানো যেতে পারে বাংলাদেশের উন্নতির জন্য। এর জন্য দরকার কি কাস্টমাইজ ডিজাইন। এটি হলো সেই ডিজাইন যা কাস্টমারের নিজের প্রয়োজনে করে থাকে। চিকেন স্নেকের নিচে আছে আরও একটা পাতলা স্থান, সেটা হচ্ছে মালদা এবং ফারাক্কা। আমরা যদি তোমার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখি তাহলে দেখো এইরকম আকৃতি বিশিষ্ট, তাহলে সব থেকে সরু হচ্ছে চিকেন স্নেকটা। তারপরে এই যে জায়গাটা আছে, এই দেখতে পাচ্ছ, এখানে আছে তোমার একদিকে মালদা, একদিকে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের যে ফারাক্কা বলে যে জায়গাটা আছে সেইটার উপরে কী হয়েছে, বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে গঙ্গার উপরে। এবং সেই জলটা তোমার কি করা হচ্ছে, এই যে তোমার ফারাক্কা বাঁধকে নির্মাণ করার ফলে এই যে কলকাতা বন্দর আছে, কলকাতা হচ্ছে একটা নদী বন্দর, ঠিক আছে, এই নদী বন্দর দিয়ে জলটা নিয়ে এসে এখানে তোমার কলকাতা বন্দরের নাব্যতা তোমার বৃদ্ধি করা হচ্ছে ফারাক্কার উপরে বাঁধ দিয়ে। এবং ফারাক্কার উপরে এক দিয়ে বাঁধ দিয়ে যেমন তোমার এই কলকাতা বন্দরকে তোমার মানে সেচ যুক্ত করা হয়েছে, অর্থাৎ পলিমুক্ত করা হয়েছে, অন্যদিকে কী হয়েছে, এই ফারাক্কার বাঁধটা একদিকে তোমার রেল এবং সড়ক যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে দেখো ফারাক্কা কলকাতা নদী বন্দরকে পলিমুক্ত করতে ফারাক্কাতে বাঁধ নিয়ে সেই জল পলিমুক্ত করার জন্য ব্যবহার করে। তাহলে বেঙ্গল নিজেদের জন্য কতটা ভাবে। বাংলাদেশ জল থেকে বঞ্চিত হলো এই তোমার সরু স্থানটিতে, একদিকে বাংলাদেশে অন্যদিকে বিহার। অর্থাৎ এই যে তোমার সরু জায়গাটা যেটা আছে, এই যে সরু জায়গাটা, একদিকে এদিকটা হচ্ছে তোমার বাংলাদেশ, এই সাইডটা হচ্ছে বিহার। তাহলে সব থেকে সরু হচ্ছে চিকেন স্নেক, তারপরেই সরু জায়গা হচ্ছে তোমার এই মুর্শিদাবাদ এবং মালদার জায়গাটা, যেখানে তোমার ফারাক্কা অবস্থান করছে, ঠিক আছে। এরপরে দেখো যেটা আছে বাংলাদেশে, এরপর নিচের দিকে আসবো, অর্থাৎ পেছনের দিকে পুরুলিয়া, অর্থাৎ আমাদের মালভূমি অঞ্চল যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ। এবারে এই দিকটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে কি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এগুলো হচ্ছে তোমার পশ্চিম দিকে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই যে তোমার পেছনের দিকে আছে তোমার পুরুলিয়া। এটা বিখ্যাত হলো কখন থেকে, বলছে একটি জাহাজ তোমার পুরুলিয়াতে নেমে যায়, রাশিয়ান জাহাজ, বুঝতে পারছো। পুরুলিয়া তখন থেকে কিন্তু বিখ্যাত হয়। কোনো এয়ারপোর্ট ছিল না, কার্গো জাহাজ ছিল, বড় বড় কার্টুন এখানে পড়তে থাকে, খুললে তার ভিতর থেকে তোমার গোলা বারুদ বেরোতে থাকে। এই কেস এর এখনও কোনো সলভ কিন্তু হয়নি, গভর্নমেন্টও কিছু বলেনি। পাইলটকে ধরে নিয়ে মুম্বাই যাওয়া হয়, এতে তোমার AK-47 ও কিন্তু পাওয়া যায়। রাশিয়ার বন্ধু সব থেকে ভালো বন্ধু, রাশিয়ার ক্লাসিনিভো বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক, ঠিক আছে। ক্লাসিনিকো হচ্ছে একজন বিখ্যাত, এটাও যে একজন ব্যক্তির নাম, ঠিক আছে, ক্লাসিনিকো। আগে যে অস্ত্র ছিল তাতে বারবার টানতে হতো, সেই জায়গায় স্প্রিং কাজ করে বন্দুকের ভিতর দিয়ে স্প্রিং তোমার সেট করে কিন্তু স্প্রিং বন্দুক যখনই তোমার বন্দুকে ব্যবহার করা হলো তখন কি হলো, তোমার অটোমেটিক হয়ে গেল। 1947 সালে অটোমেটিক ক্লাসিনিকো 1947 সালে তোমার যেহেতু হয়েছিল, তাই এটা হচ্ছে AK-47। এবার দেখো এটার ডুপ্লিকেট করে চায়না বের করেছে AK-56, যেটা চায়না বের করেছে। কোনো এক রাশিয়ান সোলজার এর AK-47 পুকুরে পড়ে যায়, সেটা 30 বছর পর সেটাকে তুলেও তোমার ঠিক ছিল। AK-47 সব থেকে তোমার ভালো রাশিয়ার একটা বন্দুক। এবার দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার হাতিয়ার হচ্ছে দাম করা হয়েছিল। পুরুলিয়ার ওপর আছে কি চিত্তরঞ্জন। এবার দেখো পশ্চিমে যে শিল্পাঞ্চল আছে তার কি একদিকে আছে চিত্তরঞ্জন আর অপর দিকে আছে তোমার দুর্গাপুর, ঠিক আছে, রেল ইঞ্জিন কারখানা, এবং চিত্তরঞ্জন তোমার স্টিল, দুর্গাপুর হচ্ছে স্টিল কারখানা। এই দুটোর মাঝে কি আছে গো, রানীগঞ্জ শহর, যেখান থেকে কয়লা তুলে পরে কিন্তু এই দুটো শহর ব্যবহার করছে। এই দুটি শহরের মাঝে কয়লা ক্ষেত্র রানীগঞ্জ। কয়লা সব থেকে বেশি নিষ্কাশিত হয় রানীগঞ্জ থেকে। ভান্ডার সব থেকে বেশি ধানবাদ বা ছত্তিশগড়ের মধ্যপ্রদেশ এর মধ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে ইন্ডাস্ট্রিয়ালের পর আছে তোমার শান্তিনিকেতন, অর্থাৎ আমাদের যে বীরভূম জেলার যে শান্তিনিকেতন। আমরা যদি ম্যাপটা দেখি তাহলে দেখতে পাচ্ছ এই যে তোমার পশ্চিম বর্ধমান এবং এই জায়গাটা আছে তোমার বীরভূম। এই যে লম্বা করে যেটা আছে, যেখানে রামপুরহাট দেখানো হচ্ছে, এখানে তোমার এই কাছাকাছি রয়েছে কি শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের জায়গা। তাহলে পশ্চিম অঞ্চলের উত্তর অংশে দেখো তিনটে জায়গা কি কি, তোমার দার্জিলিং, শিলিগুড়ি এবং NJP, ঠিক আছে। মধ্যবঙ্গে যেটা আছে সেটা ফারাক্কা এবং মালদা, এবং মালভূমি অঞ্চল যেখানে আছে সেখানে তোমার চিত্তরঞ্জন, দুর্গাপুর, বার্নপুর, বর্ধমান এগুলো। এবং এই সামুদ্রিক এলাকাতে আছে তোমার কলকাতা, হাওড়া, হুগলি, এগুলো তোমার সামুদ্রিক এলাকাতে বিস্তৃত। তাহলে এই হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে স্বাভাবিক একটা ধারণা।
তাহলে এতদূর পর্যন্তই। আরেকটা কথা যেটা বলতে চাই, ওই যে রাশিয়ার এশিয়া মহাদেশের অংশে সাইবেরিয়া জলবায়ু লক্ষ্য করা যায়। রাশিয়া একটা বিশাল বড় দেশ, এর পশ্চিম অংশ আছে তোমার ইউরোপ মহাদেশে এবং তোমার পূর্ব অংশ আছে তোমার এশিয়া মহাদেশে। তো এই এশিয়া মহাদেশ অংশটা কী হচ্ছে তোমার সাইবেরিয়ান জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। এই সাইবেরিয়ান জলবায়ু বাতাসের জন্য চীনের প্রায় অর্ধেক অংশ শীতলতার অত্যধিক বেশি, মানে চীনে যেহেতু প্রবেশ করছে তাই শীতলতা অত্যধিক বেশি। কিন্তু ভারতের উত্তর পূর্বে যেহেতু হিমালয় রয়েছে তার জন্য কি হয়, সাইবেরীয় বাতাস কিন্তু তোমার ভারতে প্রবেশ করতে পারে না। যদি প্রবেশ করতে পারতো তাহলে আমাদের তিনটে যে জনবহুল যে রাজ্য তার মধ্যে একটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, এই তিনটেই কিন্তু তোমার কী হচ্ছে পর্বতের পাদদেশে, অর্থাৎ হিমালয় পর্বত কিন্তু এদিকে আটক করে, মানে তোমার ওই সাইবেরিয়ান বাতাস থেকে কিন্তু রক্ষা করছে। যদি সাইবেরিয়ান বাতাস যদি তোমার হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে কিন্তু এইগুলো সবই জনবিরল হয়ে যেত এই তিনটে রাজ্য। তাহলে এতদূর পর্যন্তই আমি তোমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাই এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।